ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, সকলেই তুড়ি মারে বুঝে না রে কেউ, সীমা ছেড়ে নাহি খেলে সাগরের ঢেউ। এখন এই সীমা বা এখতিয়ার নিয়েই বারবার যত প্রশ্ন, যত বিতর্ক। ঠিক যেমন সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে তড়িঘড়ি মামলা করার পর কার্যত রাজ্য সরকারের এখতিয়ার নিয়েই আজ প্রশ্ন উঠে গেল কলকাতা হাইকোর্টে। আর সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। মামলার কথা কি পরিবার জানে? কার্যত রাজ্যের এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। পরিবারের অসম্মতি সত্ত্বেও রাজনৈতিক চাল চেলেই কি অস্বস্তির মুখে পড়তে হলো সরকারকে? দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকারের পর এবার সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। শুক্রবারই দায়ের করা হতে পারে মামলা। মুখ্যমন্ত্রীর হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্তে রাজনৈতিকভাবে চাপে পড়েই কি একই পথে যেতে বাধ্য হলো সিবিআই? এ প্রশ্ন তো থাকবেই। তৃতীয়, সিবিআইয়ের গাফিলতির জন্য ফাঁসি হয়নি, তারা কোনো কাজই করেনি, কিন্তু ভরসা রাখতে হবে সিবিআইয়ের ওপরই। আস্থা রেখেও কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল তিলোত্তমার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত পরিবারের এই আস্থার মর্যাদা রাখতে পারবে তো সিবিআই? চতুর্থ প্রশ্ন, ডক্টর নাইয়ার বিরুদ্ধে এফআইআর নিয়ে হাইকোর্টে বড় সড় ধাক্কা রাজ্য সরকারে। এক পাতার অভিযোগেই তদন্ত শুরু করে দিলেন, প্রমাণ কোথায়? অভিভাবক হয়ে রাজ্যই যদি ক্ষমতা দেখায়, সাধারণ মানুষ কোথায় যাবে? তদন্তে স্থগিতাদেশ দিয়ে বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিরুদ্ধস্বর দমাতেই কি সরকারের এই মরিয়া চেষ্টা? পঞ্চম প্রশ্ন, বাঘাযতীন বেলঘরিয়ার পর এবার ট্যাংরা। হেলে পড়ল পাশাপাশি থাকা জোড়া বহুতল। রাতারাতি মাথার ওপর ছাদ হারানোর সম্ভাবনায় দিশেহারা বাসিন্দারা। বেআইনি নির্মাণে রমরমা বাড়ছে বলেই কি কলকাতায় ক্রমশ বাড়ছে এইসব তাসের ঘর? তবে শুরুতেই আজ দেখাবো ফাঁসি চেয়ে মামলার প্রথম দিনের শুনানিতেই কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। প্রশ্ন উঠল এখতিয়ার নিয়ে। আমৃত্যু কারাবাসে সাজাপ্রাপ্ত অপরাধীর মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকারের করা মামলা কি আদৌ গ্রহণযোগ্য? বিশেষ করে যে পক্ষ এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যেই নেই। ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্তর্ভুক্ত না করেই রাজ্য সরকার কি এমন মামলা করতে পারে? সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে দায়ের মামলার প্রথম দিনের শুনানিতেই কলকাতা হাইকোর্টে একের পর এক কড়া প্রশ্নে বিদ্ধ হল রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকারের পর এবার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআইও। যেখানে বাবা মা এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর নামেও অভিযোগ করছেন, সেইখানে দাঁড়িয়ে আগাম রাজ্য সরকার কেন এইটার জন্য যাচ্ছে, এটা আমাদের কাছেও একটা বড় প্রশ্ন। যে সেক্ষেত্রে সঞ্জয় রায়কে কি দ্রুততার সঙ্গে ফাঁসি দিয়ে দেওয়ার বা দ্রুততার সঙ্গে তাকে সম্পূর্ণ রকমভাবে এইটা থেকে শেষ নিঃশেষ করে দেওয়ার কি কোনো তাগিদ তাহলে সরকারের আছে? এটা আমাদের কাছে বড় প্রশ্ন। পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদা আদালত। তড়িঘড়ি এই রায়কে চ্যালেঞ্জ করে ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। আরজিকর কেসে আমরা ফাঁসি চাই, জাজমেন্ট আমার পছন্দ হয়নি। রাজ্য সরকারের হঠাৎ করেই সক্রিয়তার নেপথ্যে কি কারণ, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এই আবহেই বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। শুরুতেই সিবিআই এর আইনজীবী বলেন, রাজ্য সরকার এই মামলা করতে পারে না। তদন্তকারী সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন যিনি সাজা পেয়েছেন তাঁরা এই মামলা করতে পারেন। এর বাইরে শাস্তি নিয়ে মামলা করার অধিকার কারণেই। পাল্টা অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার রাজ্যের পুলিশের কাছেই অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সাজা নিয়ে অসন্তোষ থাকলে পুলিশ ও রাজ্য সরকারের তরফেও মামলা করা যেতে পারে। কিন্তু রাজ্য সরকার এই দাবি করলেও বিচারপতি রেফারেন্স টেনে বলেন, সুপ্রিম কোর্টের একটি নির্দেশনামায় দেখা যাচ্ছে যে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই মর্মে তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের তরফে মামলা করা হয়েছিল। তদন্তকারী সংস্থার মামলা গ্রহণ করা হলেও রাজ্য সরকারের আবেদন গ্রহণ করা হয়নি। তারা মামলা করতে পারে না এই মর্মে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছিল। জবাবে রাজ্য সরকারের তরফে বলা হয়, সেখানে অভিযুক্তকে খালাস করে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে পরিস্থিতি অন্য। এরপর বিচারপতি জানতে চান, আরজিকর মেডিকেলের ঘটনায় অভিযোগ কে দায়ের করেছিল। রাজ্য সরকারের তরফে জানানো হয়, পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরেই বিচারপতি বলেন, তদন্তভার তো সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল। তখন অ্যাডভোকেট জেনারেল বলেন, এর ফলে রাজ্য সরকারের অধিকার খর্ব হয়ে যায় না। সকলেই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে তড়িঘড়ি হাইকোর্টে যাওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তের নেপথ্যে অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা। কেন যেন মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে যে যত তাড়াতাড়ি সঞ্জয়কে একটা ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই একটা হয়ে গেল, আর যাতে পরবর্তী সময় সঞ্জয় মুখ খুলতে না পারে। পাল্টা আত্মপক্ষ সমর্থনে যুক্তি দিয়েছে তৃণমূল। এখানে প্রশ্নটা এখতিয়ারের, নিশ্চয়ই আইনি কেউ কথাটা তুলতে পারেন, কিন্তু তার থেকে হচ্ছে সদিচ্ছার, এবং সেই সদিচ্ছাটা রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছে।
এবার কোর্টে সেটার এখতিয়ার নয়, কোর্টে সেটা কারুর প্রশ্ন থাকলে রাজ্য সরকার উত্তর দেবে, বিচারপতি সিদ্ধান্ত নেবেন, তাদের বিষয়। এদিকে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গিয়ে রাজ্য সরকার যেদিন বিচারপতি প্রশ্নের মুখে পড়ল, সেদিনই সূত্র মারফত জানা গেল সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে যাচ্ছে সিবিআই। সূত্রের দাবি, দ্রুততার সঙ্গে অনলাইনে দাখিল করা হবে মামলা। সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সৌভিক মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায় ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোশ্যাল মিডিয়ায় দুটো প্রবাদ ঘুরছে, চোর পালালে বুদ্ধি বাড়ে আর মায়ের থেকে মাসির দরদ বেশি। এর মধ্যে কোনটা আমার প্রথম বক্তা অধ্যাপক অর্ণব সাহার বেশি পছন্দ হবে জানি না, কিন্তু অভয়ার মা বাবা বারবার যেটা বলছেন সেটা হচ্ছে ফাঁসি চেয়ে মামলা করার এই অস্বাভাবিক তৎপরতা ছিটে ফোঁটাও যদি পুলিশি তদন্তে দেখা যেত, তাহলে মা বাবাকে আর হাইকোর্টের দ্বারস্থ হতে হতো না, আর হাইকোর্টকেও সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না। ঠিক এই জায়গা থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ অর্ণব রাজ্যের এখতিয়ার নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিল। বারবার আজকে এজলাসে প্রশ্ন উঠলো যে পরিবারকে আদৌ জানানো হয়েছে। সুমনদা, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আজকে যে শুনানিটা হয়েছে, প্রশ্নটা প্রথম তুলেছেন রাজদীপ মজুমদার। মানে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল এটা যে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার উত্তরে কিশোর দত্ত, যিনি রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল, তিনি বলেছেন যে আমরা তো মানে তদন্তটা আমরাই তো প্রথম শুরু করেছিলাম এবং আমাদের তরফ থেকেই তদন্ত প্রথম শুরু হয়েছিল। সুতরাং আমরা এখান থেকে আমরা যদি এই তদন্তে সন্তুষ্ট না হয়ে, আমরা যদি এই রায়ে সন্তুষ্ট না হয়ে আমরা যদি আরও কোনো মানে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে তার মধ্যে তো কোনো সমস্যা থাকতে পারে না। সেই প্রেক্ষিতে মানে হাইকোর্টে আজকে এই প্রশ্নোত্তর আসে, যখন এই পরিবারের প্রসঙ্গটা আসে, সেখানে জানতে চাওয়া হয় যে আমরা যদি পরিবার কি ভাবছে জানতে চাই, রাজ্যের কি কোনো আপত্তি আছে? রাজ্য পরিষ্কার জানে না, কোনো আপত্তি নেই। আজকের মধ্যে কি জানানো সম্ভব? হ্যাঁ, আজকের মধ্যে জানানো সম্ভব। এই পর্যায়ে অবধি রয়েছে জিনিসটা। এরপর আবার আমি কালকের ফ্ল্যাশব্যাকে তোমায় নিয়ে যাই। তোমাকেই বলেছিলাম যে মূল সমস্যা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর, বিশ্বাসযোগ্যতার অভাব। সমস্যাটা আসছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য। পরিবার বলছে যে এই তৎপরতা একমাত্র দেখা গেছিল যখন তড়িঘড়ি বডিটা অন্ত্যেষ্টি করে দেয়া হলো, যখন নিয়ম ভেঙে বিশেষ পারমিশন করিয়ে সূর্যাস্তের পরে পোস্টমর্টম হলো। এইখানে তৎপরতা, রাজের তৎপরতা, পরিবার পাশাপাশি দেখছে। মৃতার পরিবারের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা এবং সম্পূর্ণ সম্মান জানিয়ে আমি বলছি, কালকে যে স্টেটমেন্ট মিতার বাবা যিনি করেছেন, সেই স্টেটমেন্টটা যতটা না মানে আবেগ থেকে করা, তার থেকেও বেশি তার মধ্যে এক ধরনের রাজনৈতিক ভাবে তিনি বিভ্রান্ত হয়েছেন, এটা মনে হচ্ছে তার মধ্যে এরকম করে। তার কারণ তিনি একমাত্র মেয়েকে হারালেন, তারপরে রাজনীতি কোনো ভোটে দাঁড়াবেন না। তারা মুখ্যমন্ত্রীকে অ্যাকিউজ করেছেন যে আপনার কোথায় ছিল, মানে আপনি লোপাট করেছেন কেন? এটা তো সরাসরি মুখ্যমন্ত্রীকে এভাবে সরাসরি করে বলা। এখানে কেন এই প্রসঙ্গটা আসবে? কারণ আমরা যে 172 পাতা জাজমেন্ট দেখেছি, সেখানে তো যে প্রসঙ্গগুলো নিয়ে সন্দেহ ছিল, সংশয় ছিল, তার মধ্যে মেজর জিনিসগুলো প্রত্যেকটা পরিবার শুধু নয়, কলকাতা হাইকোর্ট অবধি বলেছে যে প্রশাসন শুরু থেকে এই পরিবারের পাশে ছিল না। প্রশাসন পরিবারের পাশে ছিল না। দেখুন, নজিরবিহীনভাবে প্রথম শুনানির প্রথম দিনে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত যদি থাকতো তাহলে আমি উল্টো কথা বলি যে তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে কলকাতা হাইকোর্ট কেড়ে নিতই না যদি এই পরিবারের পাশে প্রশাসন থাকতো। প্রশাসনকে তো দেখতে দেওয়া হয়নি, কাজটা করতে দেওয়া হয়নি। মানে ওইটা যে চলে গিয়েছিল সেই সময়, আমরা তো মাটিগাড়া শিলিগুড়ি থেকে আরম্ভ করে আমরা ঘোরা পর্যন্ত দেখিনি। তাতেই তো পরিবারের সংশয়টা জেগেছে যে তদন্ত আসল উদ্দেশ্য না গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া আসল উদ্দেশ্য। সেখানে যে এই যে ফলাফলগুলো এসেছে, 5টা কেস অন্তত পক্ষে, আমি কালকে আপনাকে বলেছিলাম যে মাটিগাড়া শিলিগুড়ি থেকে আরম্ভ করে গুড়াপ পর্যন্ত, এই প্রত্যেকটা ক্ষেত্রে তো রাজ্য নিজে উদ্যোগ নিয়ে তদন্ত করেছে। এবং তার কারণটাও বিরোধীরা বলছেন এই কোনোটারই গ্র্যাভিটি অথবা এই আরজিকর একটা সরকারি হাসপাতালের ভেতরে এই রকম জঘন্য অপরাধ হয়নি। অবশ্যই ঠিক তাই, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসনের একটা অংশের বিরুদ্ধে, স্বাস্থ্য দপ্তরের অত্যন্ত প্রভাবশালী একটা অংশের বিরুদ্ধে আঙুল ওঠেনি। ঠিক, এটা অনেক বড় জায়গা, 5টা মামলার একটাতেও নয়। কিন্তু একই সঙ্গে আমি এটাও বলছি, এই তদন্ত যদি থাকতো, যেটা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, এটা যদি আমাদের হাতে থাকতো, আমরা সেইটা প্রসিকিউশন আমরা সেইভাবেই সাজানোর চেষ্টা করতে পারতাম, আমরা সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম তদন্ত। একেবারে রাজ্যের হাতেই থাকতো যদি রাজ্য সরকার, রাজ্য প্রশাসন অথবা তদন্তকারী কলকাতা পুলিশ ওই পরিবারটার আস্থা অর্জন করতে সমর্থন হতো। ওই পরিবারকে 4 দিনের মধ্যে হাইকোর্টে গিয়ে বলতে হয় প্রশাসন আমাদের পাশে নেই। কলকাতা হাইকোর্ট, আবার বলছি, নজিরবিহীনভাবে এই তদন্তভার শুনানির প্রথম দিন সিবিআইকে দিয়ে দেয়। তার কারণ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বলেন যে
প্রশাসন এই পরিবারের পাশে নেই। আমি কৌস্তবের কাছে আসবো ঠিক এই মুদ্রার উল্টো দিকটা থেকে। দেখুন, একটা হচ্ছে যে এই পরিবার এই স্টুডিওতে বসে বাবা মা কাকিমা একেবারে বলেছেন যে হ্যাঁ সিবিআইয়ের ওপর আস্থা রাখতে হবে, কিন্তু সিবিআইকে তারা এই রায় হওয়ার এমনকি তার কয়েকদিন আগে থেকেই ব্যর্থ বলে মনে করেছেন। কোট আনকোট এই স্টুডিওতে প্রথম চেয়ারে বসে বাবা বলেছেন সিবিআই কোনো কাজই করেননি। এটা কৌস্তবের কাছে আমার যদি প্রথম প্রশ্ন হয়। দ্বিতীয় প্রশ্ন যে আলটিমেটলি আবার বলছি কয়েনের উল্টো পিঠটা কি, যে সিবিআইকে রাজ্য সরকারের পথেই হাঁটতে হচ্ছে। ক্রনোলজি কি বলছে? সোমবার সন্ধ্যে 7:30 রায় আপলোড হলো, মঙ্গলবার 10:30 মধ্যে সকাল 10:30 মধ্যে মামলা ফাইল হয়ে গেল কলকাতা হাইকোর্টে, এবং বুধবার আজকে শোনা যাচ্ছে যে সিবিআই অ্যাফার্মেশন হয়ে গেছে এবং শুক্রবার সকালে মামলা ফাইল হবে। আমি বলছি এটা কৌস্তব যে রাজনৈতিক বাধ্যবাধকতা, যে রাজ্য চলে গেছে সিবিআইকে যেতে হবে, নাকি জনমতের চাপ? না, আমি প্রথমেই বলি যে এটা রাজ্য সরকারের ক্ষেত্রে এটা পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে তড়িঘড়ি অ্যাপিল ফাইল করার। এটা সিবিআই অর্ডারের কপি পেয়ে যেভাবে প্রসিজিওরালি তারা যেভাবে তাদের আছে, আমি সিবিআইকে ডিফেন্ড করতে বসিয়ে দিবে, আমি সিবিআইয়ের এমপ্যানেল লয়ারও নই, তাদের যা প্রসেস আছে তারা সেই অনুযায়ী করবে। প্রথমেই বলি, পরিবার যে কথা বলছে সেই পরিবারের কথার প্রতি 100% সহমত পোষণ করছি আমি, এবং তাদের আবেগ এবং সারা রাজ্যের মানুষের যে আবেগ, সেই প্রত্যেক কটা মানুষের আবেগকে সম্মান জানিয়ে বলছি পরিবার যা বলছে আমরা পরিবারের সাথে। পরিবার যদি মনে করে এখানে সিবিআই ঠিক মতন কাজ করেনি, আমরা পরিবারের সাথে। শুধু পরিবার কেন, তোমার দুই নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা এই রায়ে খুশি নই, দিলীপ ঘোষ বলেছেন যে সিস্টেমটা, গোটা সিস্টেমটা নিয়ে খুশি নই। তোমরা স্পষ্ট অসন্তোষ জানিয়েছো। অসন্তোষ স্পষ্ট তো বলছি তো, এখানে তো সিবিআইকে আমরা তো সিবিআইয়ের মুখপাত্র নই, বা এখানে সিবিআই কি করলো না করলো দায়ভার আমাদের নয়। স্পষ্ট যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা প্রথম কথা এই মামলাটা যখন করেছিলাম, শুভেন্দু অধিকারী পিল করেছিলেন একটা, আমিও একটা পিল করেছিলাম। সেই দুটো জায়গাতে আমাদের যেটা বক্তব্য ছিল, সে এবং খুব যুক্তিযুক্ত কারণ ছিল তার পেছনে, যে প্রথম থেকে রাইট ফ্রম ডে ওয়ান যেভাবে যেই তৎপরতার সাথে সেকেন্ড পোস্টমর্টম না করতে দেওয়া, যেভাবে একজন শাসক দলের বিধায়ক পুরো তৎপর হয়ে, এবং এই মেয়েটির বাবা বা মায়ের থেকে শুনবে সুমনদা, আমি কালকে গেছিলাম সেখানে বলছে, আমার তখন এত লাগছে শুনতে, যখন মেয়েটাকে ইলেকট্রিক চুল্লির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, নির্মল ঘোষ বিধায়ক পানিহাটির, ওই সে সঞ্জীব মুখোপাধ্যায় যার নাম ওই ক্রিমেশন সার্টিফিকেটে আছে, ওর পিঠ চাপড়ে বলেছে ওয়েল ডান মাই বয়। এই ধরনের ঘটনা এই স্টুডিওতেই বসে তারা বলেছেন দুদিনের মধ্যে। আমি তোমার কাছে যাচ্ছি, আমি বলছি কিন্তু তুমি সিবিআইয়ের মুখপাত্র নাও মানলাম, কিন্তু সিবিআই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দফতরের মধ্যে পড়ে। তুমি নিশ্চয়ই কর্মীবর্গ মন্ত্রকের মধ্যে পড়ে, তুমি নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের দূরত্ব তৈরি করছো। আমি তোমাকে জায়গাটা বোঝাতে চাইছি। প্রথম কথা, আমি এটা তোমার স্টুডিওতে তুমি যদি আগের আর্কাইভ থাকে তুমি দেখো, আমি বারবার বলেছি যেভাবে পুলিশ বায়োলজিক্যাল এভিডেন্সকে ট্যাম্পার করছে, সিবিআইয়ের পক্ষে একটা হারকিউলিয়ান টাস্ক হয়ে দাঁড়াবে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি এই সন্দীপ ঘোষের মতো লোক, অনেকের এখানে রিজার্ভেশন থাকতে পারে চার্জশিট না হওয়া, বা আমি এখনো বিশ্বাস করি অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জশিট ইজ ফোর্থকামিং হবে। আমি তোমার এই স্টুডিওতে আজকে বসে বলে যাচ্ছি এটা হবে, ইট উইল বি ডান। কেন তোমাকে বলছে, আমার সেই বিশ্বাসটা আছে। আজকে সুমনদা যদি চার্জশিট হতো, লেটস অ্যাজিউম আ সিচুয়েশন চার্জশিট হতো, তাদের এগেনস্টে অ্যাডভাইস কি সেকশনটা হতো বা কি পানিশমেন্ট হতে পারতো, সেই সাজাটা হচ্ছে সর্বোচ্চ 7 বছরের সাজা, এবং সেটা যে বেলেবল অফেন্স, তারা বেল পেত। আলটিমেটলি আমার যতদূর ধারণা, আমার যেইটুকুন লিগাল যেটা পারসেপশন বা লিগাল অ্যাকিউমেন্টের জায়গা থেকে আমার এইটুকুন মনে হওয়ার জায়গা, অ্যাম্পেল জায়গা আছে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাদেরকে কনভিক্ট করার। এবার আমি তোমার এই যে প্রসঙ্গটা মূলত, কিন্তু আরেকটা উত্তরও তোমায় দিতে হবে। তোমার মনে হয় না যে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারাটা সিবিআইয়ের ব্যর্থতা? হ্যাঁ কি না? আমি তোমাকে কনসিকুয়েন্সটা বলছি। ধরো সিবিআই চার্জশিট দিল, সেই চার্জশিট দিলেও তারা বেল পেত, চার্জশিট না দেওয়ার কারণেও তারা বেল। আরে তাহলে চার্জশিট দেবে না? তদন্ত শুরু করেছে। আমার কথা, চার্জশিট কেন দেবে না? আমি তোমাকে বলছি 90 দিনের মধ্যে পারলো না, ফেল করলো। চার্জশিট ইজ ডেফিনেটলি ফোর্থকামিং। আমি তোমাকে বলছি যদি চার্জশিট যদি না আসে সেটা সম্পূর্ণ ব্যর্থতা হবে। আমি আবার তোমার স্টুডিওতে এসে বলবো সম্পূর্ণ সিবিআই ব্যর্থ হয়েছে। আমি তোমাকে বলছি সিবিআই চার্জশিট ইজ ফোর্থকামিং, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা আইনের জায়গা থেকে বলছি। তার তো যে চার্জশিট জমা দিয়েছে, যার ভিত্তিতে রায়, তাতেও তার ইঙ্গিত আছে। এক্স্যাক্টলি। এবং এখনো যে ইনভেস্টিগেশন যে সব শেষ হয়ে গেছে বা এটা ভাবার কোনো জায়গা নেই, আমরা সেই জায়গাটা এখনো অবধি আমরা আশাবাদী। আর তোমার যে প্রথম পার্টটা, যেটা লিগাল পার্টটা তোমাকে যেটা বলছি, স্টেট গভর্নমেন্টেরই যে অ্যাপিল করতে যাওয়ার সম্পূর্ণ একটা পলিটিক্যাল স্ট্যান্স। ওর বাবাকে জিজ্ঞাসা করুন, ওর মাকে জিজ্ঞাসা করুন, তারা যে বক্তব্য রেখেছে, আমি সম্পূর্ণ তাদের সাথে একসাথে কনসেনসাস রেখে একটা কথা শুধু বলছি, আইনের পরিভাষায় বলছি। 418 অফ দি বিএনএসএস, যেটা আমাদের আগের সিআরপিসিতে 377 ছিল,
সেখানে সাবসেকশন 2-তে বলা আছে যদি কোনো সেন্ট্রাল এজেন্সি তদন্ত করে সেই ক্ষেত্রে ইনঅ্যাডিকুয়েসি হলে সেন্ট্রাল এজেন্সি সেই রাইটার এগেনস্টে অ্যাপিল করতে পারে। এই যে আজকে এই রাইটার এগেনস্টে 3 জন অ্যাপিল করতে পারে। এক সঞ্জয় রায়, তার সেন্টেন্সের এগেনস্টে সে অ্যাপিল করতে পারে। এজেন্সি হিসাবে সিবিআই অ্যাপিল করতে পারে। 3 নম্বর হচ্ছে ডিফ্যাক্টো হিসাবে তার বাড়ির লোকেরা কমপ্লেন করতে পারে, মানে তার এগ্রিভ পার্টি হিসাবে, ভিকটিমস ফ্যামিলি হিসাবে। এবারে ক্লিয়ার বার তুমি যদি 418 অফ দি বিএনএসএস বা ধরো আগের 377 অফ দি সিআরপিসি যদি আমরা পড়ি, সেখানে স্পষ্টত সাবসেকশন 2-তে বলা আছে যদি সিবিআই তদন্ত করে তাহলে সিবিআই অ্যাপিল করবে। সে সাবসেকশন 1-এ বলা আছে সেভ এন্ড আদারওয়াইজ, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না হতো তবে স্টেট গভর্নমেন্ট পারতো। এখানে স্টেট গভর্নমেন্টের রোলই নেই, কমপ্লিটলি একটা পলিটিক্যাল স্ট্যান্স। যেই প্রশ্নটা জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ করেছে। দ্রুত একবার দেখবো যে এতক্ষণ যাদের নিয়ে কথা হচ্ছে সেই পরিবার সব থেকে বেশি, আমি বলি যে যার বলার অধিকার যাদের সব থেকে বেশি, অভয়ের বাবা কি বলছেন আজ। সরকারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য? রাজ্য সরকার অতি সক্রিয়তা দেখিয়েছে, এটাই আমাদের বক্তব্য, এছাড়া কিছুই নেই। আর যখন আমার মেয়ে মারা গেছিল তদন্তের ব্যাপারে কোনো সক্রিয়তা দেখায়নি, এখন এত সক্রিয়তা কেন দেখাচ্ছে, দ্বিচারিতা কেন করছে, এটা মানে আমার ভালো লাগছে না। কি খেলা গেম এনার পেছনে আছে, উনি একজন বড় রাজনীতিবিদ, আমাদের মুখ্যমন্ত্রী, কোনো রাজনীতি নিশ্চয়ই ওনার সেই জন্যই নির্দেশ দিয়েছেন এরকম। ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, সত্যিই কি রাজ্য সরকারের এখতিয়ার নেই মামলার? দেখুন, আমি প্রথমেই বলি, এর আগের দিন বলেছিলাম, দেখুন রাজ্য সরকারের এখতিয়ার বহির্ভূত একেবারেই সেটা কিন্তু নয়। হ্যাঁ, ওকে, এটা ডেফার করতে চাইছি, তার কারণ এবার কি হবে সেটা আলাদা বিষয়। দেখুন, এই যে 418 সাবসেকশন 2 বললো না, ইফ সাচ কনভিকশন ইজ ইন এ কেস ইন হুইচ দ্য অফেন্স হ্যাজ বিন ইনভেস্টিগেটেড বাই এনি এজেন্সি এম্পাওয়ার্ড টু মেক ইনভেস্টিগেশন ইন্টু অ্যান অফেন্স আন্ডার এনি সেন্ট্রাল অ্যাক্ট আদার দ্যান দিস সংহিতা, the central government may also direct the public prosecutor to present an appeal। সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল অ্যাক্টে হলে, দেখুন এই যে ইনভেস্টিগেশনটা না, এই ইনভেস্টিগেশনটা কিন্তু ডিরেক্টলি হয়নি। এই ইনভেস্টিগেশনটা হয়েছে ইনস্ট্যান্স অফ কোর্ট, অর্থাৎ এই তদন্তটা প্রথম শুরু করেছিল রাজ্য সরকার। আদালত দেখেছে যে রাজ্য সরকারের যে তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থা সঠিক তদন্ত করছে না, ফলে এখানে কিন্তু ইন্টারপ্রিটেশনের জায়গা আছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, কারণ হচ্ছে আমি রাজ্য সরকার রিপোর্ট করছি না, ফলে আমি সেই নিয়ে খুব বেশি কিছু বলবো না, কিন্তু আমি জাস্ট আপনাকে লিগাল প্রপোজিশনটা বললাম। দ্বিতীয় হচ্ছে যে এখন কে অ্যাপিল করতে পারে, যদি আপনি ডিরেক্টলি বলেন একদম যে অ্যাপিল করা উচিত ছিল এক সিবিআই, তারা বলছেন প্রসেসে আছে। দ্বিতীয় অধিকার হচ্ছে যে ভিকটিম পরিবার। তৃতীয় হচ্ছে যে অ্যাপিল করতে পারে যিনি বর্তমানে শাস্তি পেয়েছেন তিনি। এই 3 জন ডিরেক্টলি, কিন্তু একেবারে রাজ্য সরকারের যে একেবারেই নেই, অন্তপক্ষে এই ইন্টারপ্রিটেশনের যে সুযোগ নেই তা কিন্তু নয়। দ্বিতীয়, এরপরের কথা বলি, আসলে রাজ্য সরকার এটা করলো কেন, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আসলে করলো এই কারণেই, দেখুন রাজ্য সরকার প্রথম কথা যে সঠিকভাবে তদন্ত করতে পারেনি বলেই আদালতে কিন্তু একটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা ঘটে গেছিল। প্রথম দিনই কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল, এবং সেই সিবিআইয়ের হাতে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা দেখেছিলাম সিবিআই প্রথম চার্জশিটে উল্লেখ করেছিল কলকাতা পুলিশের একজন আধিকারিকের তার কিন্তু সংসর্বতা রয়েছে বলে সিবিআই প্রথম চার্জশিটে উল্লেখ করলো এবং বললো সাপ্লিমেন্টারি চার্জশিট দেব, যে এখনো পর্যন্ত দিতে পারেনি সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই যে কলকাতা পুলিশের যে তদন্তকারী সংস্থার সংসর্বতা রয়েছে সেটা কিন্তু প্রুভ হয়েছে। তারপরে এই যে জাজমেন্ট হলো না, এই জাজমেন্টে আপনি যদি দেখেন ছত্রে ছত্রে রূপালী মুখার্জি তার ভূমিকা, সুব্রত চট্টোপাধ্যায় তার ভূমিকা, সৌরভ কুমার ঝা তার ভূমিকা ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে। এই যে নামগুলো উল্লেখ করলাম না, এরা কিন্তু কলকাতা পুলিশের আধিকারিক, কেউ এসআই দায়িত্বপূর্ণ, জিডি এন্ট্রি করছে। মানে ভাবুন, একটা আনন্যাচারাল ডেথ, জিডি। আমি আইনের আরেকটা প্রশ্নে আসি ফিরদৌস, সেটা হচ্ছে আমরা দেখেছি পরিবার, এখানে বাবা মা পরিষ্কার বলেছে আমরা এইটার আরও দীর্ঘায়িত হবে, এটার বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে কোর্টে যাচ্ছি না। 2, রাজ্য সরকার চলে গেছে, মামলা গৃহীত হয়েছে, সিবিআই শুক্রবার যাচ্ছে। এই মামলাগুলো কি মার্চ করে যাবে এক সময়, মানে একই সঙ্গে আলাদা করে? এটা সম্পূর্ণভাবে আদালতের ডিসক্রিশন, কিন্তু একই ঘটনা জেনারেল প্র্যাকটিসে অ্যানালগাসই হয়। তার কারণ হচ্ছে দেখুন একই ঘটনার সাপেক্ষে
অ্যাপিল যদি হয়ে থাকে ওটা সম্পূর্ণ জেনারেল একসাথে করে অ্যানালগাসলি করা হয়, তার কারণ একই ঘটনার জন্য তো আদালত বারবার সময় ব্যয় করবে না এবং একই ঘটনার জন্য আলাদা আলাদা রায় দেবে, সেটা প্রত্যাশিত হয়। যেমন যেটা এই মামলাটার ক্ষেত্রে যদি তুমি দেখো বিভিন্ন পিল, সমস্ত পিল এক জায়গায় নিয়ে একটা কমন অর্ডার পাস হয়েছিল, এটা কমন কোর্ট প্র্যাকটিস। আর একটা কথা বলি যে এই যে আজকে যেটা হয়েছে না প্রাইমা ফেসি, যেটা হচ্ছে মেইনটেনেবিলিটি, যে কোনো মামলা আমরা যখন ফাইল করি, সে রিটি হোক অ্যাপিল হোক, যে কোনো মামলা মেনটেনেবিলিটির পয়েন্ট সবসময় ওপেন থাকে। এবং এই মেনটেনেবিলিটির প্রশ্নে যে কথা কৌস্তব বলছিল না, এই যে এক এক প্রশ্নে এই যে ইন্টারপ্রিটেশনের যে সুযোগ, আইনের যে ইন্টারপ্রিটেশনের সুযোগ, সেটা কিন্তু তৈরি হয়। এই ক্ষেত্রে একটা বলতে পারেন একটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা ঘটেছে, সেই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনার সাপেক্ষে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কন্ডিশন তৈরি হয়েছে। তাই আমি তোমাকে একটা কথা শুধু বলছি, একটা জিনিস, আমি এটা আইন টাইন সব কিছু বাদ দিয়ে আমি একটা লজিক্যাল জায়গায় তোমাকে বলছি সুমনদা, খুব সাধারণভাবে। সেটা হচ্ছে স্টেট আজকে একটা অ্যাপিল প্রেফার করছে এই সেন্টেন্সটার এগেনস্টে, তাদের মনে হচ্ছে তারা খুশি না, তারা করছে রাজ্য সরকারের মানুষের তরফে। আলটিমেটলি তুমি যদি বিষয়টার ফ্রম দি ভেরি ইনসেপশন দেখো, রাজ্য সরকার প্রথমে ইনভেস্টিগেশন শুরু করেছিল, ওরাই প্রসিকিউটিং এজেন্সি ছিল, কিন্তু এই এজেন্সির উপরে আস্থা না রাখার কারণে কিন্তু হাইকোর্টে ইনভেস্টিগেশনটা সিবিআইকে ট্রান্সফার করে দেয়, তারা করে। প্রশ্নটা আস্থাই নেই বলে সিবিআই কে দিয়েছে, যাদের উপরে আস্থা নেই তারাই আজকে এসে আপিল করছে। কিন্তু আস্থা কি সিবিআই এর উপরও আছে? আমি বলছি পরিবারকে একেবারে পরিষ্কার, আজকে এই ছোট্ট শব্দ কিন্তু এর তাৎপর্য বিরাট, আমরা সরাসরি করেছিলাম। তারা বলছেন হ্যাঁ আস্থা আছে, কিন্তু পাশাপাশি এটাও বলছেন যে সিবিআই তাদের কাজটা করেনি, সিবিআইয়ের গাফিলতির জন্যই সঞ্জয়ের ফাঁসি হয়নি, ওরা কোনো কাজই করেনি। সিবিআই অঙ্ক করে আগে উত্তরটা দেখেছে, তারপর অঙ্কটাকে সাজিয়েছে। বারবার এই স্টুডিওতে গতকাল যে আলোচনা হয়েছিল, আমি ঠিক এইখান থেকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের ভূমিকা নিয়ে পরিবার কি বলছে, আবার বলছি ছোট্ট শব্দ কিন্তু তাৎপর্য বিরাট, আস্থা। সিবিআই আগে উত্তর দেখেছে, অঙ্ক করার সময় আগে উত্তর দেখেছে এবং পরে অঙ্কটাকে সাজিয়েছে। একমাত্র মেয়ের ভয়ঙ্কর মৃত্যু ভেঙে চুড়ে দিয়েছে সত্তরোর্ধ্ব মানুষটাকে, তবু 5 মাস ধরে বিচারের দাবিতে দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন। কিন্তু গত সোমবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে এখন হতাশ আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মা বাবা। যন্ত্রণা ক্ষোভে ফুঁসছেন তিনি। সিবিআইয়ের ওপর আপাতত ভরসা রাখলেও সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা না হওয়ার জন্য সিবিআইকেই দায়ী করেছেন। সাধারণত রেয়ার অফ রেয়ার কেস কখন বলেন জজ, যখন তদন্তকারী সংস্থা তার পেছনে তদন্তের পেছনে কোনো প্রশ্ন না তুলতে পারে। কিন্তু জজ তো যে রায়ের কপি দিয়েছেন সেখানে অনেক প্রশ্ন, তারপরেও যে জজ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পেরেছেন সঞ্জয়কে, সেটাই আমার কাছে বেশি মনে হয়েছে। সিবিআইয়ের গাফিলতির জন্যই সঞ্জয়ের ফাঁসি হয়নি। শিয়ালদা কোর্টের রায়ে সিবিআই এবং তালা থানার পুলিশ দুপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রায়ে বিচারক অনির্বাণ দাস লিখেছেন, 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি, তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশকাচের তলায় রেখেছেন, সাক্ষ্যের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। বিচারক অনির্বাণ দাস তাঁর রায় আরও বলেছেন, সাক্ষ্য দেখে আমার মতো টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগিয়ে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। 9 আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের পর 4 দিন পেরিয়ে গেলেও তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত চিকিৎসকের পরিবার। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে প্রধান বিচারপতির এজলাসে আবেদন করেন তারা। পাশাপাশি দায়ের হয় আরও 5টি জনস্বার্থ মামলা। 13 আগস্ট পুলিশ প্রশাসন এবং আরজিকর কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করে সিবিআইকে তদন্তভার দেন কলকাতা হাইকোর্ট। কিন্তু দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা না হয় সেই সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। তাঁদের দাবি কোর্টের মাধ্যমেই সিবিআইকে দিয়ে কাজ করাতে হবে। এবার হাইকোর্টে আমরা যখন একটা সুনির্দিষ্ট সুস্থ তদন্তকারী সংস্থা চেয়েছিলাম, তখন হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সুতরাং সিবিআইয়ের উপরে তো ভরসা রাখতেই হবে। সিবিআই রাজ্য পুলিশের উপরে যা পরিস্থিতি হয়েছে সেদিন, সেই উপরে ভরসা রাখা যায় না, তারপরে আর পুলিশের উপরে সিবিআইকে দিয়েই কাজ করিয়ে নিতে হবে এবং কোর্টের মাধ্যমে সিবিআইকে দিয়ে কাজ করানোর চেষ্টা করব। এদিকে নিহত চিকিৎসকের পরিবারকে অন্ধকারে রেখে রাজ্য সরকার কিভাবে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করল তা নিয়ে বুধবার প্রশ্ন তোলেন বিচারপতিরা। তারা জানতে চান, ক্ষতিগ্রস্ত পরিবার কি রাজ্য সরকারের দায়ের করা এই মামলার কথা জানে? জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন না। তা শুনে বিচারপতি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আদালতের বাইরে কি মতামত প্রকাশ করছে সেটা নিয়ে তাদের কিছু বলার নেই।
কিন্তু পরিবারকে বাদ দিয়ে কিভাবেই বিচার প্রক্রিয়া চালানো সম্ভব? এরপর বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন তারা ক্ষতিগ্রস্ত পরিবারের বক্তব্য শুনতে চান। সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শিল্পী সমীর রাইচের কাছে যাব। সমীরদা, ট্র্যাজেডিটা এইখানে যে 5.5 মাস আগে ভাবুন রাজপথ থেকে যে স্লোগান উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস, রায়দানের পরও সেই একই স্লোগান শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি 172 পাতার রায়ে পরিবারের বক্তব্য, 42টা প্রশ্নের উত্তর তাদের কাছে অজানাই রয়ে গেল। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বারবার তুমি রাস্তায় নেমেছো, রায় আর শাস্তিদানের পর সব প্রশ্নের কি উত্তর এসেছে, নাকি সিবিআইয়ের ওই কোট আনকোট সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রতিশ্রুতির মতো সেইটা ওই অধরা প্রশ্ন রয়ে গেল? দেখো, প্রথম কথা আমার যেটা মনে হয়েছে, আমরা যদি সিবিআইয়ের লাস্ট 11 বছরের অন্তত 10 বছরের আমরা যদি কেসগুলো দেখি, আমার মনে হয় না কোনো একটাতে তারা একটা কনক্লুশনে আসতে পেরেছেন বা যারা অন্যায় করেছেন তাদেরকে প্রপার শাস্তি দিয়েছেন। আমরা দেখলাম আমাদের যেহেতু প্রিয় মল্লিক ছাড়া পেয়ে গেলেন, আরও অনেক 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 এবিসিডি ছাড়া পেয়ে গেলেন প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমরা প্রত্যেকটা সারদার কেস আমরা সবাই ভেবেছিলাম যে সিবিআইয়ের উপরে ভরসা রেখে একটা সেন্ট্রাল এজেন্সি অন্তত রাজ্য সরকার যদি আমাদের সুশাসন না দিতে পারে অন্তত তারা দেবেন। সেটা তো ব্যর্থ একদম, কারণটা আমি জানি না, লোকে বলে সেটিং। এদিকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক অপরাধ, প্রাতিষ্ঠানিক খুন, অথচ কোনো তদন্তকারী প্রতিষ্ঠানই এই বাবা মাকে ভরসা দিতে পারছে না। আমি আসছি না রাজ্যের না, আমি সেইখানেই আসছি। আমার সবচেয়ে যেটা দুঃখের, ঠিক আজকে যেটা দেখছি সঞ্জয় রায় গেছে, আমি জানি সঞ্জয় রায়ও খালাস হয়ে যাবে। কেন? কামদুনি ক্ষেত্রেও একই হয়েছিল, আমি বারবার বলছি যে একই হয়েছিল, যে পুলিশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমি 1 মাসের মধ্যে ফাঁসি দেব, তারপরে দেখলাম উল্টে তার পুলিশ কামদুনির মানুষের সাথে যারা জাস্টিস চাইছিলেন, এবং আমরা সবাই সেখানে পুলিশ যে ব্যবহারটা করছিলেন, এই দুটো এক মেলে না। তার কারণটা হলো, আমার এখনও মনে আছে ব্যাংশাল কোর্টে কেস চলছিল, আমরা অনেকেই গেছিলাম সেখানে দেখতে গিয়ে। রাজ্য সরকার এদিকে বলছে যে আমরা নির্যাতিতার পরিবারের হয়ে লড়বো, নির্যাতিতার পরিবারের ভাইদের চাকরি দেব, সেই চাকরি দিয়েছে, 6 মাস পরে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তো এবং সেইখানে একদিকে বলছে যে ওদের পরিবারের পাশে আমরা আছি, উল্টো কোর্টের মধ্যে এই রাজ্য সরকারের পুলিশ তারা দিনের পর দিন থ্রেট করে গেছে ওদের 2 ভাইকে, দিনের পর দিন। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের, এটা ওগুলো দেখলেই আমরা বুঝতে পারি, কারণ মর্নিং শোজ দ্য ডেজ, ওরা ওখানেই ওদের যে বিশ্বাসটা আমাদের কাছে তলানিতে এসেছে, তার কারণটা হলো কি অদ্ভুত। দেখো, ওই সমস্ত যারা ওই নৃশংস খুনের অপরাধী, তারা যখন ছাড়া পেয়ে গেল 6 বছর পর, তখন তাদের জন্য সিকিউরিটি দেওয়া হলো তাদের বাড়িতে, অথচ নির্যাতিতার পরিবারকে কোনো রকম সিকিউরিটি দেওয়া হলো না। তো এইখান থেকেই তো বোঝা যায়। এবং যেটা রাজ্য সরকার চেয়েছে, আমি বলবো সাকসেসফুল। কি চেয়েছে? এই রায়ে জানে যে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সি ইজ সো ইন্টেলিজেন্ট বা ক্লেভার, এই ইন্টেলিজেন্ট আর ক্লেভারের ভাগটা যারা শুনছেন তারা নিজেরা করে নেবেন, যে এতটাই ক্লেভার যে উনি বললেন আমি হলে ফাঁসি দিয়ে দিতাম, রাজ্য সরকার হলে ফাঁসি দিয়ে দিতাম, আমরা এই জন্য হাইকোর্টে যাচ্ছি, দরকার হলে সুপ্রিম কোর্টে যাব। কেন? জনমানুষে দেখালেন যে আমরা কতটা নির্যাতিতার পরিবারের পাশে আছি। এই মুখ্যমন্ত্রীর পুলিশ এই নির্যাতিতার পরিবারকে দিনের পর দিন হেনস্থা করেছেন, স্টার্টিং ফ্রম দ্যাট ভেরি নাইট। আমি শুধু তথ্যের খাতিরে বলি, কামদুনি পরিবার বোধহয় এখনো একাধিক সদস্য চাকরি করে। আমি কামদুনির ক্ষেত্রে বলছি, কামদুনির ক্ষেত্রে যেটা উনি বললেন সেটা হচ্ছে যে আপার কোর্টে যখন গেল, আপার কোর্টে যাওয়ার পর যখন সেই সাজাটা হলো না, সাজাটা যখন মুকুব হয়ে গেল এবং ছাড় পেয়ে গেল, সেই সময় কে ছিলেন তার আইনজীবী? কে ছিলেন আইনজীবী? কথা যখন নৈতিকতার জায়গা থেকে আসছে, তখন নৈতিকতার সঙ্গে সেখানে তার রাজনৈতিক পরিচয়টাও এখানে আসবে। রাজনীতি করে সেটা তার ব্রিফ নেওয়ার ক্ষেত্রে খুব বড় ইস্যু কি? 1 নম্বর। 2 হচ্ছে অর্ণব, সেটা হচ্ছে যে ঘনিষ্ঠ ফনিষ্ঠ নয়, পাবলিক প্রসিকিউটর 11 মাসের মধ্যে যদি 14 বার চেঞ্জ হয়, সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে না? কিন্তু আমি যখন আপনাকে বললাম সেটার মধ্যে তো কোনো পলিটিক্যাল জল্পনা দলের ব্যাপারই নয়, দুটো ঘটনার মধ্যে সমান নয়। কিন্তু ওখানে তো মানে যে নির্যাতিত এবং যাকে খুন করা হয়েছে তারা হচ্ছে মাইনর, বয়সে মাইনর, সেটাও কিন্তু কম নয় খুব একটা। মানে
একেবারে মাইনর মেজর যাই হোক না কেন অপরাধের গ্র্যাভিটি কোনো মানদণ্ডে বিচার হয় না। এটা ক্লাস 8 এর, হ্যাঁ যদি আমরা আজকে দেখি যে রাজ্য আমি বলছি বুড়াপে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছে, বুড়াপে ক্লাস 8 এর 12 বছরের একটা মেয়ে হয়েছে, রাজ্য সরকার গ্র্যাভিটি কাজ করছে এবং রাজ্য সরকার চাইছে যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। সেইখানেই প্রশ্ন যে কামদুনিতেও কিন্তু কামদুনিতে লোয়ার কোর্টে ফাঁসির আদেশ হয়েছিল, তারপর 4 জন খালাস হয়ে গেল। আমি একটা প্রশ্ন করব, লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে যেই মামলা উঠলো খালাস হয়ে গেল। খালাস মানে এরম নয় ফাঁসি থেকে যাবজ্জীবন, খালাস। যে অপরাধী হয়েছে সে যদি ছাড় পেয়ে যায় সে তো আবার অপরাধ করতে পারে, সে কথা কেন? সেইটাই তো কামদুনিতে হয়েছে। সুতরাং সেই কথাটাই একটা প্রশ্ন অর্ণব, প্রথম কথা তুমি পাবলিকলি বলো স্টেট গভর্নমেন্ট যেটা করেছে এই ঘটনায়, আর ইউ হ্যাপি? স্টেট গভর্নমেন্ট এক কথা বলো প্লিজ, আমি বলছি সুমিত্রা, আমি আপনাকে বলি যে এই যে রায় যে কথাগুলি বলেন সৌরভ ঝা থেকে আরম্ভ করে রূপালী পুলিশের যে যাদের কথা বলেছেন তাদের যে যে গাফিলতিগুলোর কথা বলছে সেগুলো তো এসছে, সেগুলো তো আছে। আমার কথা হলো আমি দুজনকেই থামালাম। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব। সেটা হচ্ছে আজকে আপনারা জানেন সুপ্রিম কোর্টে শুনানি ছিল, সেই শুনানি কিন্তু পিছিয়ে গেল। 29শে জানুয়ারি সম্ভবত পরবর্তী শুনানি এই মামলার হবে সুপ্রিম কোর্টে। দেখুন, সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটাকে নষ্ট করেছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। বিচারক অনির্বাণ দাসের এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মানতে না চাওয়া নিয়ে ক্ষুব্ধ নিহত তরুণীর পরিবার থেকে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। বুধবার তাঁদের সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ নিম্ন আদালতে রায় ঘোষণার পর এদিনই প্রথম সর্বোচ্চ আদালতে আরজিকর মামলার শুনানি ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এদিন এই মামলার শুনানি হলো না। প্রধান বিচারপতি বললেন, আমাদের কাছে 3টে আবেদন জমা পড়েছে, বাকি পক্ষের বক্তব্যও শুনতে হবে। পিটিশনের কপি বাকি মামলাকারীদের দিতে নির্দেশ দেন তিনি। এতেই চূড়ান্ত হতাশ নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। উনি তো বলেছেন প্রথমে আজকে পড়াশোনা করে আসেনি, কেসটা সম্বন্ধে স্টাডি করতে পারেনি বলে আজকে শুনতে পারবো না, 7 দিন পরে আমি শুনবো। উচিত ছিল ওনার পক্ষে আজকেই শোনা এবং কিছু সিদ্ধান্ত নেওয়া। সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটাকে নষ্ট করেছে, এটা 100% সবাই জানে এবং বড় বড় বিশেষজ্ঞ লয়ার যা আছেন তারাও বলেছেন। আশা করছি সুপ্রিম কোর্ট ছেড়ে দেবে বিষয়টা ভালো করে দেখে এবং হাইকোর্টে মামলাটা ফেরত দিয়ে দেবে, আমরা এই আশা রাখছি। সুপ্রিম কোর্টে এভাবে মামলা পিছিয়ে যাওয়ায় হতাশ চিকিৎসকরাও। এই যে তারিখ পে তারিখ, এইটা আমাদের কাছে গণতন্ত্রী মানুষের কাছে একটা বড় মানসিক ধাক্কা। আগামী বুধবার দিনে যে কথা আছে সেইটাতে যেন সুপ্রিম কোর্ট আর ফেল না করে, তাহলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে এখনো পর্যন্ত আস্থা সামগ্রিকভাবে আমরা প্রকাশ করে আসছি সেই জায়গাটা কোথাও যেন টাল খেয়ে যাবে বলে মনে হয়। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে নতুন করে তদন্ত করানোর আবেদন জানান তাঁরা। একগুচ্ছ প্রশ্ন সহ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। তাঁদের প্রশ্ন ছিল, পোস্টমর্টম রিপোর্টে প্রবল ধস্তাধস্তির ইঙ্গিত থাকলেও সেমিনার হলে তার কোনো প্রতিফলন নেই কেন? ম্যাট্রেস, চশমা, জলের বোতল সব সাজানো থাকলো কিভাবে? পাশের ঘরে থাকা নার্সরা কেন কিছু টের পেলেন না? নার্সদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? কেন 8 থেকে 9 আগস্ট অবধি ভোরের ডিউটি রস্টার সামনে আনা হলো না? কেন 8 তারিখ রাতে ঘটনাস্থলে উপস্থিত সমস্ত ডাক্তারকে ট্রায়াল কোর্টে হাজির করা হলো না? ধর্ষণ খুনের ঘটনা কেন পরিবারকে প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল? মা বাবা হাসপাতালে গেলে কেন তাদের প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়? শেষবার তরুণী চিকিৎসকের সঙ্গে যে 4 ডাক্তারকে দেখা গেছিল তাদের মধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? তড়িঘড়ি মৃতদেহের সৎকার নিয়েও প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। পিছিয়ে যেতে পারে, কিন্তু পিছিয়ে যাওয়া মানে যে সেটা বন্ধ হয়ে গেল নয়। আজকে 14 ঘন্টা পরে কেন এফআইআর হয়েছে? সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য নিয়মকে মানে ভেঙে আজকে পোস্টমর্টম করা হয়েছে, বডি প্রিজার্ভ করা হয়নি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। যারা অভিযুক্ত হচ্ছে না এখনো তাদেরকে আড়াল করে রাখা হয়েছে এই মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পুলিশ। আমরা চাই সিবিআই ঠিকমতো তদন্ত করুক এবং সেগুলো সামনে আসুক। এ নিয়ে বিরোধীদের পাল্টা মুখ খুলেছে তৃণমূল। একবার উই ওয়ান্ট সিবিআই, একবার উই ডোন্ট ওয়ান্ট সিবিআই, তারপরে আবার সিবিআই পারবে কি পারবে না। আমার মনে হয় যে বারবার কিছু লোকের কথা শুনে একবার এক এক রকম কথা বলা, এটা বোধহয় এড়ানো গেলে ভালো হয়। আগামী বুধবার অর্থাৎ 29শে জানুয়ারি মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট।
বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, তার মামলায় আজ কি হলো সেই প্রসঙ্গে আমি আসব, কিন্তু তার আগে এই বিষয়ে জানি এতক্ষণ আলোচনা হলো তা নিয়ে আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, নির্যাতিতার পরিবারের সম্মতি ছাড়া হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের মামলা, মনে হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। তমাল রায় লিখছেন, সিবিআই তার গরিমা নষ্ট করেছে। আভাস দাশগুপ্ত লিখছেন, বিচার সম্পর্কিত সব ব্যাপারে রাজ্য সরকারের মুখ পুড়েই চলেছে। রাজা বন্দ্যোপাধ্যায় লিখছেন, সঞ্জয় রায়ের ফাঁসি চাওয়ায় রাজ্য সরকারের যে তৎপরতা তা তদন্তে দেখা যায়নি। গৌতম বাগুই লিখছেন, রাজ্য সরকার বা সিবিআই সঞ্জয়ের ফাঁসি নিয়ে উদ্বিগ্ন, কিন্তু তা আর কোনো অপরাধী আছে কিনা খুঁজতে অনীহা। আমি এখান থেকে আমার পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসব, যে ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার মামলায় আজকে হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 6 সপ্তাহের জন্য পুলিশি তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন, কিন্তু তার যা পর্যবেক্ষণ, আমাদের কয়েক মাস আগের আরেকটা পর্যবেক্ষণ, এই আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টের আরেক মাননীয় বিচারপতি, পাশাপাশি রেখে তুলনা করে দেখাবো। কিন্তু তার আগে আজকে ঠিক কী হলো আপনাদের জন্য জানিয়ে রাখি। ডক্টর নাইয়া স্টুডিওতেই আছেন, তার কাছেও আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল পুলিশ। 6 সপ্তাহের জন্য তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশকে ভর্ৎসনা করতে গিয়ে বিচারপতি এদিন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, এক পাতার একটা অভিযোগ পেয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দিলেন, তথ্য প্রমাণ কোথায়? বিচারপতির যে অবজারভেশন, সেটা উনি একটা অ্যাঙ্গেলে উনি বুঝিয়ে দিয়েছেন যে এটা এক ধরনের রাষ্ট্রশক্তি ব্যবহার করে দমন পীড়নের একটা জায়গা তৈরি হয়েছে। তো আমরা মনে করি এই জায়গাটা আজকের আমি নয়, অন্য যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই, তাদেরকে সামনে আসতে হবে, যুদ্ধ করতে হবে। একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, সে প্রতিবাদ করতে শিখেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রশক্তি নামাতে হবে, তার জন্যে শাসন ক্ষমতাকে ব্যবহার করা। আজকে আদালত স্থগিতাদেশ দিয়েছে এই ধরনের প্রসিডিংসের বিরুদ্ধে। সম্প্রতি আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে। সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আশফাকুল্লাহ নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এরপরই আশফাকুল্লাহ নাইয়াকে ডেকে পাঠায় সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ। বুধবার সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আজ অব্দি এমন কোনো প্রেসক্রিপশন বা লেটার হেড নেই যেখানে তিনি নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে দাবি করছেন। রাজ্যের আইনজীবী সওয়াল করেন, তিনি ক্লিনিকের প্রেসক্রিপশন ব্যবহার করছেন, তিনি জানেন কি হচ্ছে। বিচারপতি তখন জানতে চান, যে বিজ্ঞাপনে আশফাকুল্লাহ নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ বলে দেখানো হচ্ছে সেটা কোথা থেকে পেয়েছেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন, অভিযোগকারী এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং সেখান থেকেই দিয়েছেন। বিচারপতি প্রশ্ন করেন, চিকিৎসকের বাড়ি থেকে কোনো প্রেসক্রিপশন বা লেটার হেড পাওয়া গেছে? রাজ্য সরকারের তরফে জানানো হয়, বাড়িতে কিছু পাওয়া যায়নি, তবে ক্লিনিকে তল্লাশি চালাতে চেয়ে অনুমতি চাওয়া হয়। এরপরই পুলিশকে তীব্র ভর্ৎসনা করে বিচারপতি বলেন, তথ্য প্রমাণ জোগাড় করে তারপর এফআইআর বা তদন্ত শুরু করলে কি ক্ষতি হতো? আপনারা সাধারণ মানুষের অভিভাবক, কিন্তু রাজ্য সরকার যদি তার ক্ষমতা সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা শুরু করে তাহলে তারা কোথায় যাবে? পাল্টা রাজ্যের আইনজীবী সওয়াল করেন, অভিযুক্ত চিকিৎসক ক্লিনিকের প্রেসক্রিপশন প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করছেন, তিনি কেন বলেননি যে তিনি ইএনটি বিশেষজ্ঞ নন? বিচারপতি সাফ জানিয়ে দেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে এমন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত নেই। পরিষ্কার বলছি, পুলিশ এটা অসভ্যতা করেছে। এইটা কোনো একটা আমাদের এইরকম একটা সভ্য স্বাধীন দেশে এটা করতে পারে না পুলিশ। যদি আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো তাহলে তাদেরকে সেইটা বলা উচিত ছিল যে আশফাকুল্লাহ নাইয়ার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তার বিরুদ্ধে কমপ্লেন করা উচিত ছিল। পুলিশ সেরকম হলে তাকে নিজের ইয়েতে চিঠি দিয়ে ডেকে পাঠাতে পারতেন। সেই সব কিছু না করে, যেখানে সে থাকে না সেই বাড়িতে গিয়ে তার সমস্ত নথিপত্র খুঁজে দেখে সেগুলো তার যে সিজ করেছে। পুলিশকে ভর্ৎসনা করে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণকে হাতিয়ার করেছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
আজকে জঙ্গিরা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমার ডান দিকে আইসিস থাকে আর বাঁ দিকে আল কায়দা থাকে, তার বাড়িতে পুলিশ যায় না। আর একজন ডাক্তারের বাড়িতে এমএস লেখার জন্য দিয়ে পাঠাচ্ছেন। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না মুখ্যমন্ত্রী, আপনার এই আমরা শুনেছি আপনি অত্যন্ত রিভেঞ্জফুল এবং ভেঞ্জফুল। আপনি মানে কি বলবো, মানে এই কোনো কেউ যদি একটা মুখ খোলে এই সরকারের বিরুদ্ধে, আপনি সঙ্গে সঙ্গে পুলিশ লেলিয়ে যান, যেটা আপনার হাতে আছে। আইনের সম্পূর্ণ আইনের বিষয়, কোর্টের বিষয়, ফলে কোর্ট কিছু বলতে পারেন, সেটা আবার রাজ্য সরকার বা পুলিশের তরফে যে আইনজীবী থাকবেন তাদের বক্তব্য তারা বলবেন। এখানে রাজনীতির কোনো অবকাশই নেই। 28 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। মাননীয় বিচারপতির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাত্র কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টের আর এক মাননীয় বিচারপতি শম্পা সরকার তার ওই ত্রিধারা কাণ্ড, মানে ত্রিধারা পূজা মণ্ডপের অদূরে 9 জন যুবক যুবতীকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। সেই মামলায় তাদের যখন জামিন দিচ্ছেন তখন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শম্পা সরকার বলেছিলেন কোট আনকোট রাজ্য সরকার ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করতে পারে না। আজকে এই পর্যবেক্ষণের পাশে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য রাখুন। সেই পর্যবেক্ষণ বলছে কোট আনকোট রাজ্য সরকার সাধারণ মানুষের অভিভাবক, আর অভিভাবক হয়ে রাজ্য সরকারই যদি ক্ষমতার প্রদর্শন শুরু করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়। দুটো পর্যবেক্ষণ, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, তারপর ডক্টর নাইয়ার কাছে আসবো, এই মিলে যাওয়া একটাই জিনিস ইঙ্গিত করে, সেটা হচ্ছে রাজ্য সরকার তাদের অবস্থান পাল্টাচ্ছে না। কোথাও এই পর্যবেক্ষণগুলো একটা মাস্কুলার স্টেট, পুলিশ স্টেট, এফআইআর রাজ, মানে যেখানে অভিভাবকের বদলে রাষ্ট্র কিন্তু সাধারণ মানুষের সামনে ক্ষমতা প্রদর্শন করছে, পেশি প্রদর্শন করছে। মানবে? একেবারেই সুমন, আমি বারবার বলছি যে এই সরকার আসার পর থেকে আরও বড়োভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে, রাজনৈতিক কারণে ব্যবহার করছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে। আমি আপনার মনে থাকতে পারে অম্বিকেশ মহাপাত্রের ঘটনা, একজন অধ্যাপককে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনকে নামিয়ে, সেই আমাদের সহ প্যানেলিস্ট পঙ্কজ দত্তের মৃত্যু ঘটল এই রাজ্য সরকারের অতিরিক্ত তৎপরতার ফলে। আমার প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র তো ভয়েস অফ ডিসেন্স থাকবে, মানে একটা ভিন্ন স্বর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন তিনি গণতন্ত্রের কথা বলতেন, সরকার কেন লড়াইও করতেন, লড়াই করতেন। আজকে তিনি যখন শাসক তিনি গণতন্ত্র চেপে ধরছেন, প্রত্যেকটা জায়গাতে চেপে ধরছেন। আপনি মনে থাকতে পারে যে একটার পর একের পর এক সাংবাদিককে শুধুমাত্র তার সরকারের সমালোচনা করেছে জন্য, ইনক্লুডিং আপনি সরকারের সমালোচনা করেছেন বলে পুলিশের একের পর এক মামলা, একের পর এক মামলা, একের পর মামলা। এটা ভাবুন 16ই জানুয়ারি ওর কাকদ্বীপের বাড়িতে, যেখানে ও নেই, ও ডিউটি করছে আরজিকর হাসপাতালে, সেখানে 30 জন পুলিশ বাড়িতে, ছোট ভাই বোন সেখানে রেপ। আমি তো বলছি সুমনদা যে নায়ারের উপরের যে অত্যাচারটা এই মুহূর্তে হলো, এটা একদম পরিষ্কার। ও যেহেতু একটা বিরোধী ভয়েস, সরকারের বিরুদ্ধে প্রশ্ন করেছে, ফলে এইরকম নায়ারের মতন ঘটনা কিন্তু আমরা কনস্ট্যান্ট দেখতে থাকবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ আন্দোলন দেখতে পারেন না, সে বিরোধী হলে জেলে পাঠায়। মানে আমি বারবার বলছি যে কী ধরনের অত্যাচার এখানে হয়, যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা দাঁড়াতে পর্যন্ত দেয় না, বিরোধীরা মিটিং মিছিল করতে হয় হাইকোর্টের থেকে রায় নিয়ে এসে। বিরোধিতা যারা করেন, এই যে বলে না সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে, বিজেপির থেকে বারবার বলা হয় যে মিছিলে হাঁটবো কি, মিছিলে যেই মুহূর্তে হাঁটলাম একটা পুলিশের একটা মামলা আমার বাড়িতে চলে আসলো। ফলে এই যে প্রত্যেক নিউতে পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কোণঠাসা করে, তার রেজাল্টও পায়। আপনি বলতে পারেন যে ডেমোক্রেসি তো এটার কোনো জায়গা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পেছনে বিরোধী কণ্ঠস্বর রোধ করাটার মধ্য দিয়েও কিন্তু একটা জয় বারবার আসছে ওনার। সবটাই যে কন্যাশ্রী যুবশ্রী দিয়ে আসছে তা নয়, বিরোধীদের কোণঠাসা করে একটা কর্নার করে দেওয়ার মধ্য দিয়েও আসছে। এখানে আমি শক্তিশালী সরকার যে শক্তি প্রদর্শন করে এবং গলার ভয়েসটাকে বন্ধ করে দিতে পারে। আমি আপনাকে বলছি এই ঘটনাটাতে কতগুলো জিনিস সমস্যা আসলো। এরপরে মানে বারবার পুলিশকে আপনি যখন রাজনৈতিকভাবে ব্যবহার করছেন, দেখুন পুলিশ রাজনৈতিক নির্দেশ ছাড়া ওর বাড়িতে গিয়ে রাত্রেবেলা নায়ারের বাড়িতে গিয়ে হামলা করেছে আমি বিশ্বাস করি না। ফলে পলিটিক্যালি আপনি যখন পুলিশকে ব্যবহার করলেন, এই পুলিশের কিন্তু এফিসিয়েন্সি কমলো। এক, প্রয়োজনে আপনি কিন্তু পুলিশের এফিসিয়েন্সি পাবেন না। দুই, মানুষের আস্থা, আজকে কোর্টের অবজারভেশনের পরে পুলিশের উপর আস্থা কমলো, এটা কি ভালো হলো কিনা। তিন, যে আপনি যে আপনার হয়ে যে আইনজ্ঞরা দাঁড়িয়েছিলেন তাদের কিন্তু ফেস লস হলো, তারা জানে যে একটা লস কেসকে আমরা ডিফেন্ড করছি। এবং থার্ড যেটা, যে মহামান্য আদালতে বারবার আপনার সরকার যখন কাঠগড়ায় দাঁড়াচ্ছে এবং আপনার সরকার নিন্দিত হচ্ছে,
তারপরেও আপনার কিন্তু একটা মিনি গণতন্ত্রের লজ্জার কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায় আছে। মানে আপনি যদি এগুলোকে লজ্জা না বলেন তাহলে কোনটাকে লজ্জা বলবেন? একটার পর একটা মামলা কলকাতা হাইকোর্টে আসছে, আপনি ডিফেন্স হচ্ছেন, আপনার স্বৈরাচারী ভাবনা চিন্তা ভাবনা প্রকাশ পাচ্ছে, আপনার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে, রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। আমি ডক্টর নাইয়ার কাছে যাব। ডক্টর নাইয়া, এক হচ্ছে যে প্রথম রাউন্ড অবশ্যই আইনি লড়াইয়ের কার্যত জয়, আপনাকে অভিনন্দন। কিন্তু কালকের সেই অপ্রিয় প্রশ্নটা দিয়েই শুরু করব যে অত্যন্ত সঙ্গত কারণে গতকাল আপনি জবাব দেননি, তার কারণ আজকে মামলা শুনানি ছিল। হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ইএনটি বিশেষজ্ঞ লেখা হচ্ছে আপনার পূর্ণ, আপনি সেটা জানেন, আপনার নলেজে আছে, আপনার নামের পাশে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হলো যে জায়গাটা নিয়ে আজকের কোর্টে যেহেতু এই ব্যাপারটা উঠেছে তাই বলতে পারছেন, তো যে ব্যাপারটা নিয়ে ওরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, সেটা ওরা নিজেরাই করেছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, এবং তা নিয়ে যে সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে মামলা করা হয়েছে, আমাকে এত হেনস্থা করা হচ্ছে, সেই সোশ্যাল মিডিয়াতেই ওরা পোস্ট করেছে যে ডাক্তারবাবু ফ্রিতে এসেছিল। আমি এর চেয়ে আর লজিক্যাল কিছু আমার মনে হয় আমার দিক দিয়ে এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না। ওই এমনিতে তো আপনি এমবিবিএস পাশ করা ডাক্তার, আপনার প্র্যাকটিস আপনি আইনিভাবেই করতে পারেন, কিন্তু এমএ সিএনটি এইটা তো লেখার একদমই আমার অধিকার নেই, এবং আমি লিখিও নি। আমি বলছি যে বা যারা মামলা করেছে যে উদ্দেশ্য নিয়ে, যে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মামলা করেছে, ওই সোশ্যাল মিডিয়াতেই সেম হ্যান্ডেলে দেখতে পাবে ওরাই লিখেছে যে উনি ফ্রি ক্যাম্প করতে এসেছিলেন। তাহলে এইটুকু যদি বিচার বুদ্ধি কারো থাকে, সেটা তারা ওটা বুঝে নেবে, প্রথম কথা। আর যে আর্থিক লাভের জন্য আপনি পারিশ্রমিকের জন্য ডিগ্রি ভাঙি, মানে ভুয়ো ডিগ্রি ব্যবহার করেছেন, বা যে ডিগ্রি এখনো আপনার নেই সেইটা ব্যবহার করেছেন, এই অভিযোগ জিরো। আমি বলছি সিঙ্গুরের ব্যাপারে নিজের পকেটের পয়সা খরচ করে ওখানে গিয়ে আমি ফ্রি ক্যাম্প করে এসেছি। যদি আপনার মনে হয় আরও ভেরিফাই করা দরকার, ডক্টর রাহুল ঘোষকে জিজ্ঞাসা করবেন। আজকে ডক্টর রাহুল ঘোষের সঙ্গে এতদিন যেহেতু ইনভেস্টিগেশন ছিল বলে কথা বলিনি, আজকে কথা বললাম। আরেকটা জিনিস, আরেকটা পার্ট আমি দেখছি সুমনদা, ডক্টর রাহুল ঘোষ যিনি এই ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছ থেকে হোমিও রত্ন পেয়েছেন, ধন্বন্তরী অ্যাওয়ার্ড পেয়েছেন, এরকম একটা রিওয়ার্ডেড ডক্টর যাকেও হ্যারাস করা হচ্ছে, এটা নিয়ে 3 বার পুলিশ তার বাড়িতেও গিয়েছে এবং নানান রকমের করেছে। নাকি আপনি একটা ফ্রি ক্যাম্প করেছেন যেখানে ডক্টর আশফাকুল্লাহ ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে, এবং সেখানে অ্যাডভার্টাইজমেন্টে এমএসিএনটি লেখা আছে। আমার মনে হয় যাদের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, এটা আর বুঝতে তাদের অসুবিধা নেই, প্রথম কথা। আরেকটা জিনিস আমি যেটা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা, সামনে রাজ্য আছে। আমি তো সেই কানাডাতে বসবাস করছি না, আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি। ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকার যখন কোনো ভুল করবে সেই প্রতিবাদ করার গণতান্ত্রিক আমার অধিকার আছে, আর কলমেরও সেই ক্ষমতা আছে, আমি তাই প্রতিবাদ করছি, প্রথম কথা। 2 নম্বর কথা, আপনি বলুন তো, আমাদেরই একটা কলিগ ডক্টর মারা গেল, রেপ হলো, মার্ডার হলো, হিনিয়াস ক্রাইম সারা পৃথিবী জানলো, সেখানে হলো একটা জিডি এন্ট্রি। আর ডক্টর আশফাকুল্লাহ নাইয়া কী করেছে না, একটা ফ্রি ট্রিটমেন্ট করেছে। আমি বলছি ফ্রি, ওদের মনে হয়েছে ফ্রি নয়। আমি মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা তো জিডি করে ফেলে রাখেন। আমি বলছি ট্রিটমেন্ট করেছে, তো টাকা নিয়ে ট্রিটমেন্ট করতে পারে, হতে পারে, অনেক পেশেন্ট দেখতে পারে, এই জন্য হয়েছে এফআইআর, পুলিশ, বাড়ি। তো আমার মনে হয় বুদ্ধিমত্তা মানুষেরা এই জিনিসটা রেফারেন্স করতে পারবেন। এক হচ্ছে আপনার বাড়িতে যখন রেড হলো, অর্থাৎ 16ই জানুয়ারি, তার আগে কি আপনাকে কোনো নোটিশ দেওয়া হলো, না রেড হয়ে যাওয়ার পর প্রথম আপনাকে নোটিশ করে ডাকা হলো? 1। 2 হচ্ছে, আমি শুনেছি কোনো আইনজীবী বলছিলেন যে এই মানে কালকে যখন প্রাথমিকভাবে মাননীয় বিচারপতি একাধিক প্রশ্ন তুললেন, তারপর গতকালও কি কোনো নোটিশ এসেছিল আপনার কাছে? একদমই হ্যাঁ, প্রথমে বাড়িতে রেড হয়, তারপরে নোটিশ আসে, যেটা সত্যি অত্যন্ত হাস্যকর। একটা নোটিশ আসার পরে মানুষ বাড়িতে রেড করে, যতটুকু আমার আইনি নলেজ অতটা নেই। প্লাস হচ্ছে তারপরেই আবার কালকে গতকালই দুপুর ওই 2:30 এরকম একটা টাইমে আবার নোটিশ আসে, যখন ওদিকে আপনার হাইকোর্টে অলরেডি মামলা চলে গেছে। মানে এইগুলো আমি বুঝি না যে পুলিশ যারা হন, আইপিএস অফিসার হন, তারা তো লেখাপড়া করে। আমার মনে হয় যে কলম তাদেরকে সঙ্গে থাকে। এই কলমটা না সুমনদা, যখন এই কলমটা শাসক দলের কালি হয়ে যদি বাচ্চাদের মুখের দুধ পরিণত না হয়ে যদি ওই কলমটা শাসকের স্বৈরতন্ত্রের অস্ত্র তৈরি হয় না, তখন কিছু কিছু কলম উঠে আসবে ওই অস্ত্রগুলোকে ভেঙে নতুন সমাজ গড়ার জন্য। আমরা অন্তত চেষ্টা করব। আমি অর্ণবের কাছে যেতে হবে। শুধু আমি বিষয়টা মনে করিয়ে দেবো, যেহেতু কলম নিয়েও এত বললো, পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড, যার ফলে কলমকে শাসক চিরকালই ভয় পায়। আমি বলছি দুটো লিগ্যাল টেকনিক্যাল পয়েন্ট। আপনি দেখুন, এই রাজ্যে গত কয়েক বছরে থার্ড পার্টিকে দিয়ে কিন্তু জিডি করাচ্ছে বা এফআইআর করাচ্ছে, মানে অর্থাৎ সরাসরি ভুক্তভোগী বলছে না, একটা থার্ড পার্টিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন ব্যবহার করছে,
করে দিয়ে একটা জিডি বা এফআইআর করে দিয়ে আপনার উপর হ্যারাসমেন্ট আনছে। সরাসরি যে ভুক্তভোগী সে কিন্তু মামলা করছে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে যদিও আফসাকুল কোনো অন্যায় করে থাকে তার জন্য মেডিকেল কাউন্সিল আছে। মেডিকেল কাউন্সিল কেন তদন্ত করবে না? তারা তদন্ত করে বলবে যে হ্যাঁ এটা ফ্রড কেস, এটা ফর্জারি কেস, সুতরাং এর বিরুদ্ধে এফআইআর করা যেতে পারে। আমার প্রশ্ন, মেডিকেল কাউন্সিলের রোলটা কি? ফলে সব মিলে আপনি যদি দেখেন সিম্পলি ও প্রতিবাদী মুখ এবং মাইনরিটি মুখকে ভয় পায়। মানে আমি শুনি মানে অদ্ভুত লাগছিল যে বিশ্বনাথদার কথা শুনে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইতিহাস বোধহয় শুরু হচ্ছে 2011 সাল থেকে। তার আগে কোনো ইতিহাসই ছিল না, তার আগে দমন পীড়নের কোনো ইতিহাস ছিল না, তার আগে কোনো রকম হ্যারাসমেন্ট এখন যেটা চলছে বলুন না। আপনি ভুলে যাচ্ছেন এই যে ডাক্তারি আন্দোলন নিয়ে আপনাদেরকে কেউ কিছু বললে আমাদের ভুলে যাচ্ছেন, আপনি নামটাই ভুলে যাচ্ছেন। কোথায় মুক্তি পেলে? কোথায় মুক্তি ভুলে যাচ্ছেন? আপনি মনে করতে পারেন না এই যে 3 মাস ব্যাপী আন্দোলন, এই যে বাম শাসন দিচ্ছ, 3 মাস 3.5 মাস ব্যাপী আন্দোলন, এই আন্দোলনে পুলিশের ক্র্যাকডাউন হরণ করেছো, কোথায় নেমেছে? কোথায় পরিবর্তন? মুখ্যমন্ত্রী নিজে এসেছেন সামনে, আপনি দেখেছেন গত 50 বছরে আপনি দেখেছেন পরিবর্তন কোথায়? ভারতবর্ষে দেখেছেন যে মুখ্যমন্ত্রী নিজে অ্যাড্রেস করতে চলে আসছেন, এসে বলছেন আমি তোমাদের দিদি হিসেবে আসছি এবং আমি তোমরা কষ্ট পাচ্ছ, আমি কষ্ট পাচ্ছি। এই চেষ্টা আপনি দেখেছেন, এটা যদি তো তোমরা করবে না। গতকালের খবর আপনি সাংবাদিকদের কথা বললেন, গতকালের খবর আশা আমি ডিগ্রি নিয়ে কথা হচ্ছে, ডিগ্রি নিয়ে কথা হচ্ছে। তো সংসদ যারা নির্বাচিত যারা সাংসদ হয়, সংসদে যারা সদস্য হয়, যারা তাদের প্রোফাইলটা ইন্টারনেটে অ্যাভেলেবেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইলটা খুলে দেখুন, লেখা আছে BBA MBA। ও তো MBAই নয়, ও তো আমি সুমন দা দিস হ্যাজ টু বি স্ট্রেসড, ডিগ্রি ভাড়ানোর কথা হচ্ছে তো MBA এর কথা বলছে। IIPM থেকে যে ডিগ্রি, তো MBA ডিগ্রিই দেয় না। একটা সরকারি পোর্টালে সেখানে এই তো দেখাতে পারি, এখানে মোবাইলে আছে, ডিজিটাল সংসদ ওয়েবসাইটে চলে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইল দেখুন, লেখা আছে BBA MBA। কমপ্লিট নিয়ে আপত্তি থাকে আমি যে কথাটা কালকেও বলছি সেখানে কেন হচ্ছে এই যে এটা একটা এথিক্যাল প্রশ্ন। আমি কিন্তু এটাই বলছিলাম যে বাংলার গর্ব মমতা কোনো কিছু হচ্ছে উন্নয়নের জন্য তার নিজের প্রতিবাদ করা উচিত, আমি এটাই বলেছি। না আমি প্রথমে বলি যে দেখুন, একজন ছাত্র সে ধরুন মাস্টার ডিগ্রিতে পাঠাতে হয়, MA ফার্স্ট ইয়ার, হ্যাঁ, সে MA যদি তার বইয়ের ওই মলাটে লিখে সেটা কোথাও অন্যায় নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা বলি, আচ্ছা আশফাকুল্লাহর যদি ধরুন MS হিসাবে কাউকে ট্রিটমেন্ট করে এবং কোনো রোগী যদি আক্রান্ত, সে তো ওর বিরুদ্ধে অভিযোগ করবে যে আমি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর এক্স্যাক্টলি এই কথা বলেছে, অভিযোগ করবে, আপনার অভিযোগ যে করবে তিনি তো রোগী হওয়ার কথা, আক্রান্ত হতে হবে, যিনি ভিকটিম এসে কি অভিযোগ করেছে, তাহলে এটা পরিষ্কার। না আমি দুটো কথা বলি। এক মিনিট এই যে অর্ণব বললো না যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদের কাছে এসেছেন, দেখো আমরা এই বিষয়ে থাকি। হ্যাঁ, আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী আসলেন, প্রথম কথা মিটিং বাইরে দেখানো যাবে না বললেন, পরে নিজেই দেখালেন। দ্বিতীয় কথা, যিনি আসলেন কিছুদিন আগে প্রসূতি মৃত্যু ধরে ধরে ডাক্তারদের এগেনস্টে সমস্ত আমি লাস্ট আমি ভিতরে ঢুকতেই চাই। আমি যখনই কোনো ব্যাপার ডিসকাশন হয় যে আগে কোন সরকার ছিল, ভবিষ্যতে কোন সরকার হবে, সেন্টার কোন কে আছে, কে চালাচ্ছে, এইসব না নিয়ে আমি একটা কথা বলি। আবার বারবার একটা কথা বলবো যে আমরা এই বাংলায় বসবাস করছি, তো আমরা কি এটা ভাবতে পারি না যে এই বাংলাটা কখন সোনার বাংলা হবে? সেই জায়গাটায় ভাবা নিয়ে আজকের যে প্রতিবাদের জায়গা থেকে আমরা উঠে এসেছি, যে প্রতিবাদটা আমাকে কে চিনত? আরে প্রতিবাদ করেছি, প্রতিবাদ যদি সঠিক না হতো মানুষ কবে রিজেক্ট করে দিত। লক্ষ লক্ষ মানুষের ভয়েস একই জিনিস, যে এই ঘটনাটা এত নোংরা ঘটনা ঘটেছে, তারপরেও আরজি করের প্রধান মুখ হিসেবেই এই মামলা, একদম এই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা কারণটা ওইটাই আমি বলি, গোটা রাজ্য জুড়ে, আমি যে বলাটা শেষ হলো না ওই কারণে, আচ্ছা গোটা রাজ্য জুড়ে এই যে ধরুন এই যে কোয়াক ডাক্তার বলে যেটা বলা হয়, গোটা রাজ্য জুড়ে MBBS লিখে পাশে ছোট্ট করে AM লিখে হাজার হাজার লোক প্র্যাকটিস করছে। আচ্ছা রাজ্য সরকার কজনের বাড়িতে পুলিশ পাঠিয়েছেন? আচ্ছা রাজ্য সরকার জানেন না? আচ্ছা আমি দেখুন এই বিষয়ে আইনি ব্যবস্থা যদি রাজ্য সরকার নেয় আমাদের সমর্থন থাকবে, কোনো অসুবিধা নেই। এবং শুধু তাই, এবার বলি যে দেখুন আসলে এই আশফাকুল্লাহ নাইয়া বা ধরুন ওই কিঞ্জল যে যারা উঠে আসছে, আসলে কি বলুন তো, রাজ্য সরকার ভয় পেয়েছে।
এবং এই ভয় পাওয়ার ইয়েতে উদাহরণস্বরূপ বলা যায়, দেখুন ওকে পরে রেখেছে, তার বাড়িতে 30 জন পুলিশ পাঠিয়ে আসলে ওর একমাত্র মানে ওর বাড়িতে একমাত্র উপস্থিত মাকে তারা আসলে এই বার্তা দিতে চেয়েছেন যে দেখো তুমি চুপ করে যাও, না হলে বিধাননগর থেকে 30 জন পুলিশ পাঠিয়ে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল রাত্রির বেলা 2:30টার সময় পুলিশ এসছে, কোনো কমপ্লেন্ট নেই, কিছুই নেই। আমি জিজ্ঞেস করেছি যে আমার বিরুদ্ধে কি অভিযোগ, এফআইআরটা দেখান, কিছু নেই। 2:30 থেকে 7:30 বেজে গেছিল এবং তারপরে কোর্টেই জবাবগুলো তারা দিতে পারেনি, বারংবার করে বিরোধী কণ্ঠস্বর। আমি বলছি আজকে একটা ব্যাচ লাগিয়ে বসে যাক, বাংলার গর্ব মমতা, ওর থেকে ভালো ছিল আর কি। আমি বলছি যে একেবারে পরিষ্কার একটা কথা বলি যে ভুয়ো ডিগ্রির বিরুদ্ধে রাজ্য সরকার যদি সত্যি অভিযান করতে চায়, সার্বিক অভিযান হোক না, সকলের সঙ্গে সমস্ত ভুয়ো ডিগ্রি চিহ্নিত করে তাদের শাস্তিদান করুক। আর ডাক্তারি পেশার মধ্যে যদি ভুয়ো ডিগ্রি থাকে, যেটা ফিরদৌস বলছিল, সে তো মারাত্মক, প্রথম দিনে অঙ্কুরেই বিনাশ করা উচিত। কিন্তু তাদের বাড়িতে তাদের অনুপস্থিতিতে ভোর রাতে কি রেড হয়, এই প্রশ্ন উঠছে। তার কারণ যে ঘটনাক্রম দেখিয়েছে তা শুধুমাত্র কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিকে বিস্মিত করেছে তা নয়, যে কোনো নাগরিক সমাজের প্রতিনিধি, সুস্থ বুদ্ধিসম্পন্ন সমস্ত মানুষকে তা বিস্মিত করেছে, কারণ তা অস্বাভাবিক। কলকাতা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে চিকিৎসকের বাড়িতে তল্লাশির কি আদৌ প্রয়োজন ছিল? 2 বছর আগে যেখানে তিনি থাকতেন সেখানেও তল্লাশি চালিয়ে আতঙ্ক তৈরি করতে চাইছে পুলিশ। বুধবার কলকাতা হাইকোর্টে এমনই অভিযোগ করেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার আইনজীবী। তারপরই পুলিশকে তীব্র ভর্ৎসনা করে জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে তদন্তে 6 সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন, আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আশফাকুল্লাহ, আন্দোলন, ধর্ণা, অবস্থান, মিছিল থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠক, সবেতেই সামনের সারিতে থেকে প্রতিবাদে মুখর হয়েছিলেন তিনি। ভয়টা যেমন একটা কন্টাজিয়াস, মানুষ কিসের ভয়ে এতদিন কথা বলছিল না এবং অনেক অন্যায় মানুষ সহ্য করে নিয়েছে, এটা আমরা দেখে আসছি। মানুষ সোজা সাহস সিদ্ধালা করে কথা বলতে পারে না। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সেটাও বলতে চাই যে সাহসটা কিন্তু সেরকমই কন্টাজিয়াস। সম্প্রতি তার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ তোলা হয়। সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আশফাকুল্লাহ নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়। এই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। 7 দিনের মধ্যে এর ব্যাখ্যা চেয়ে জুনিয়র ডাক্তারকে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল। এর মধ্যেই 16 জানুয়ারি সকালে আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছে যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার প্রায় 30 জন পুলিশের দল। সেখানে তাকে না পেয়ে পরের দিনই জুনিয়র চিকিৎসককে থানায় ডেকে পাঠানো হয়। আশফাকুল্লাহ নাইয়া একজন প্রতিবাদী মুখ, তার গলা চেপে ধরার জন্য এরকম সল্টলেক ইলেকট্রনিক্স থানায় মামলা করা হয়। প্রত্যন্ত গ্রামে তার বাড়িতে পুলিশ চলে যায়। তার প্রতিবাদ কে বন্ধ করার জন্য যে কাজকর্ম করার চেষ্টা হয়েছিল তাকে আটকানোর জন্য, সেটাকে আমরা নিন্দা করেছি। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন আশফাকুল্লাহ, যে মামলায় বুধবার কড়া ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।